ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা বুঝেনি। তারা চায় টাকাওয়ালা ছেলে। ছেলের বয়স যদি 40ও হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। তাই আমিও আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি, কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। আমার পরিবারের লোক, আমার হাজবেন্ডের পরিবারের লোক কেউই মেনে নেয়নি। আমার হাজবেন্ড ছোট্ট একটা কোম্পানিতে জব করত। তার বেতন ছিল 15,000 টাকা। সেটা দিয়েই আমরা একটা ছোট্ট বাসা ভাড়া নেই। বাসা নেওয়ার সময় অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছিল। সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায়। হঠাৎ বিয়ের 1 বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। সেদিন ঘরে কোনো খাবার ছিল না। তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা কিছু টাকা ধার দাও, তোমাকে আবার দিয়ে দিব। কিন্তু মা দেয়নি। আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না। না পেরে আমি মাকে আবারও কল দিলাম। মাকে খোলামেলা ভাবে বললাম যে, মা আমরা 2 দিন যাবত না খেয়ে আছি, কিছু টাকা দাও আমাকে, তোমাকে আবার পরে দিয়ে দিব। তো মা আমাকে উত্তর দেয়, তোরাই না খেয়ে আছিস, আবার টাকা ধার দিলে পরিশোধ করবি কি করে? ফোন রাখ, তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। এই কথাটা শোনার পর নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। আমাকে আমার হাজবেন্ড একটা কথাই বলতেছিল যে, তুমি ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা দুইজন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম না। তখন না পেরে আমার হাজবেন্ড আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, সেটা নিয়েই চালাতে গেল। সারাদিন রিক্সা চালানোর পর বেচারা চাল ডাল তেল সবকিছুই কিনে নিয়ে আসে। ভাত খেতে বসে দেখি তার 2 হাতে ফোসকা পড়ে গেছে। এটা দেখার পরে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। এর মধ্যে আমার হাজবেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে। ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না। বিয়ের পর আমাদের দুজনের প্রথম ঈদ, কিন্তু আমরা দুজনেই ঈদের দিনটা না খেয়ে পার করলাম। সারাটা দিন না খেয়ে থাকার পরে রাতে আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো। ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে আমার হাজবেন্ড চাল ডাল আর 2টা ডিম নিয়ে বাড়িতে এলো। বাড়িতে এসে আর হাতে বাজারগুলো দিল আর কিছু টাকা দিল। টাকা দিয়ে আমাকে বলল, তুমি তোমার পড়াশোনা আবার শুরু করো। কিন্তু আমি বললাম যে না, আমি আর পড়াশোনা করব না। পরে আমার হাজবেন্ডের জোরাজোরিতে আমি আবার পড়াশোনা শুরু করি। আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালাতো, আবার মাঝরাতে রিক্সা নিয়ে বের হতো। সে বলতো মাঝরাতে নাকি বেশি ভাড়া হয়। এভাবে দিনরাত পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে সে একটা রিক্সা কিনে, রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল। আমার হাজবেন্ড সারাদিন কাঁচামালের ব্যবসা করতো আর রাতে রিক্সা চালাতে যেত। এভাবে বেশ ভালোই দিন কাটতেছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, আমাদের রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গিয়েছে। এভাবে একদিন হঠাৎ মা ফোন দিয়ে বলল, আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার বোন আসবে। আমার হাজবেন্ড তখন বলে যে, বোন আসলে কোথায় বসতে দিবে, কোথায় খেতে দিবে, কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না। তবে মাকে আমি ফোন দিয়ে বলি যে, আপুকে আসতে হবে না, আমরাই চলে যাব। পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে দাওয়াতে গেলাম। আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি, আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়েছি। কিন্তু সবাই দেখছি আমাদেরকে নিয়ে অনেক রকমের কথা বলছে। তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে বলে, কি রে, তোদের কি আর কোনো ভালো জামা ছিল না? তোরা এসব কি পরে এসেছিস? তখন আমার আব্বু বলল, ও নিজে এমন ভাগ্য করে নিয়ে এসেছে, ও চাইলে এখনো সবকিছু ঠিক হয়ে যেতে পারে। ওই ছেলেটা এখনো তোকে বিয়ে করতে চায়, তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে। এগুলা কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে আসি। ঘর থেকে বের হয়ে পাশের রুমে এসে দেখি আমার দুলাভাইকে সবাই অনেক রকমের খাবার দিচ্ছে, আপ্যায়ন করছে, কিন্তু আমার হাজবেন্ড মাথা নিচু করে এক কোনায় বসে আছে। এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি 1 মিনিটও থাকতে চাই না। বাসায় যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে বলল যে, তুমি চাইলে এখনো চলে যেতে পারো। তখন আমি তাকে বললাম যে এই কথা সে যেন আর কখনো না বলে। সেদিন রাতে আমরা দুজনে অনেক কান্না করেছিলাম। কিছুদিনের মধ্যেই আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই, আর আমার হাজবেন্ড একটা কলেজের অ্যাকাউন্টিং এর টিচার। এখন কিন্তু আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব। আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, বরং আগের থেকে আমাদের ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছে। এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে, তারা কিন্তু এখন সবাই আমার বাড়িতে আসে। কিন্তু কেন জানি না তাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে না। এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা গল্প নিয়ে। ধন্যবাদ।